সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমরা তাপগতিবিদ্যা পড়াচ্ছিলাম। তাপগতিবিদ্যার কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আমরা প্রায় শেষের পথে। একটা প্রশ্ন আছে মনে, সেই প্রশ্নটা করে আজকে কিছু প্রবলেম যে বিভিন্ন বোর্ডে কীরকম আসে ওইগুলো আলোচনা করবো আজকে। তারপরে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যাব। ওকে, এখন গতদিন দেখো আমি তোমাদের কি করিয়েছিলাম। গতদিন অ্যাডিয়াবেটিক প্রসেসের বিভিন্ন সমীকরণগুলো বের করেছিলাম, কৃতকাজের রাশিমালা। কৃতকাজের রাশিমালাটা শেষ করেছিলাম যতদূর সম্ভব। এইটা দেখো মনে পড়ে কিনা। ডব্লিউ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2, এই সূত্রটা শেষ করেছিলাম। আর যদি আমার গ্যাস যদি এন পরিমাণ হয়, এন মোল গ্যাস হয়, তখন কি হবে? এন ক্যাপিটাল আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। ওকে, এইটা এই পর্যন্ত শেষ করেছিলাম। আজকে ওই গ্রাফটা, যেটা রুদ্ধতাপীয় লেখো আর হলো সমষ্ণ লেখো, যেটা অর্থাৎ আইসোথার্মাল প্রসেসের কার্ভ, গ্রাফের কার্ভ, আর হলো অ্যাডিয়াবেটিক প্রসেসের গ্রাফের কার্ভটা কীরকম হয় সেটা আমরা একটু দেখব। সেটা দেখার পরে আমরা দেখি বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। ওকে, ওকে, আমাদের প্রশ্নটা হলো যে রুদ্ধতাপীয় লেখ্য অপেক্ষা কি হয়? খাড়া হয়। ওকে, এটার জিনিসটা আগে নর্মালি বলি। দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমষ্ণ প্রক্রিয়ার যখন আমরা বৈশিষ্ট্য পড়েছিলাম তখন বলেছিলাম একটা হলো ধীর প্রক্রিয়া আর একটা হলো দ্রুত প্রক্রিয়া। ওইটাই জিনিস। যাই হোক, সেটা আমরা দেখি ম্যাথমেটিক্যালি কিভাবে আসে। ওকে, তাহলে প্রথমে দেখো সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া। ওকে, সমষ্ণ প্রক্রিয়া। দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কি জানি? এটা বয়েলের সূত্র মেনে চলে, অর্থাৎ পিভি ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট, ধ্রুবক। ওকে, তাই যদি হয় এটাকে আমরা কি করব? জাস্ট ব্যবকলন করব। তুমি যেভাবে করতে পারো। দেখো, ইউভি সূত্র, যেটা পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি ইকুয়াল টু কি? ধ্রুবককে ব্যবকলন করলে 0 হয়। ওকে, এখন দেখো তাহলে ডিপি বাই ডিভি সমান সমান কি হয়? মাইনাস পি বাই ভি। এখন এটা কোন প্রক্রিয়া আসলে? ডিপি বাই ডিভি, এটাই কি আমরা কার্ভ নিয়ে পিভি দিব। তো দেখো, এই যে ঢাল, এইটা আমরা কিভাবে প্রক্রিয়া, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডিপি বাই ডিভি সাফিক্স আকারে দিয়ে দিলাম টি। এটার অর্থটা হলো আইসোথার্মাল প্রসেস। ওকে, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে। তাই যদি হয় তাহলে দেখো মাইনাস পি ডিভাইডেড বাই ভি, 1 নম্বর সমীকরণ। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। যাই হোক, তুমি এটাকে M1 দিতে পারো, যা কিছু, এটা নিয়ে তোমার মতো করে করতে পারো। এটা গেল। এরপরে আসি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দেখো যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা দেখব আমরা, তখন আমরা জানি কি এটা কি? পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, ধ্রুবক। সব প্রত্যেকটা সমীকরণ আমাদের আগে করা আছে। তার এইটা যদি হয়, দেখো কি হবে? ভি গামা ডিপি প্লাস পি ইন্টু, আমি তোমাদের শর্ট ইয়েটা একটু আর একটু বেশি এলাবোরেটলি বোঝাবো। দেখো, এইভাবে রাখলাম, এটা কিন্তু আমি এখনো ভাঙিনি, যাতে কারো বুঝতে সমস্যা হয়। এই কারণে এটা কি হয়ে গেল? 0। দেখো, এটাকে আমি ভাঙি পরে, একই জিনিস, দুরকম। দেখো,
এই ডি ভি গামা, এটার অর্থ এটা গামা ভি গামা মাইনাস 1 ইন্টু ডিভি, ভি এর সাপেক্ষে। তাই যদি হয় দেখো ভি গামা ডিপি প্লাস পি ইন্টু গামা ভি গামা মাইনাস 1 ইন্টু ডিভি। ওকে, আমি এই পাশে চলে এলাম, দেখো বা ভি গামা ডিপি সমান সমান মাইনাস গামা পি ভি গামা মাইনাস 1 ইন্টু ডিভি। তাই যদি হয় তাহলে আমরা কি করি, এবার ডিপি এই জাস্ট এই ফর্মে নেব, ডিপি বাই ডিভি ইকুয়াল টু কী হবে, মাইনাস গামা পি ভি গামা মাইনাস 1 ডিভাইডেড বাই এই ভি গামাটা নিচে চলে গেল। দেখো এখানে ভি গামা চলে যাবে, ভি ইনভার্স 1 যেটা 1টা নিচে চলে আসবে। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি ডিপি ডিভাইডেড বাই ডিভি সমান মাইনাস গামা পি ডিভাইডেড বাই ভি, এটা 2 নম্বর সমীকরণ। এখন এটা হলো কি অ্যাডিয়াবেটিক প্রসেস, তাই তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটাকে তাপের আদান প্রদান হয় না, আমরা এটাকে এইটা ডিপি বাই ডিভি সাফিক্স আকারে কিউ ধরে নিলাম জাস্ট বোঝার জন্য, কাজ শেষ কিন্তু এখন। তো এই দুটো জিনিসটাকে এখন আমরা কি করব, তুলনা করব। তুলনা করলে দেখো কি হয়। ওকে, মুছে দেবে, একটু তুলে নাও। ওকে, দেখি ওকে, দেখো তাই যদি হয়, সুতরাং দেখো ডিপি বাই ডিভি রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আগে নিলাম, ডিপি বাই ডিভি টি। ওকে, যদি দুটো ভাগ করি তাহলে দেখো কি হয়, মাইনাস পি বাই ভি কেটে গিয়ে এই গামাটা শুধু থাকে। এইটা দেখো এখানেই দেখো, এটা হলো রুদ্ধতাপীয়র ক্ষেত্রে, এটা হলো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঢাল। এই করলে কি হলো, গামা পেলাম। তার মানে কি, রুদ্ধতাপীয় ঢালটা বেশি আর এইটা ঢালটা হলো কম হবে। তাই যদি এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো ডিপি ডিভাইডেড বাই ডিভি কিউ ইকুয়াল টু গামা ইন্টু ডিপি ডিভাইডেড বাই ডিভি সাফিক্স আকারে টি। অর্থাৎ এটাকে আমরা, ছবিটা দেখো, ওকে, এটা তুমি কোথা থেকে নামবা, যেখান থেকে নামতে পারো, ধরো এখান থেকেই নামবে, এই বিন্দু থেকে। এই বিন্দু থেকে যদি নামে, যেটা আমার পিভি, কিন্তু এই যে ডিপি বাই ডিভি যদি সমষ্ণ লেখ হয় তাহলে কি হবে, এই যে আস্তে আস্তে নামবে, এই যে এটা ধরো এ, এটা ধরো বি। আর রুদ্ধতাপীয় লেখ যদি যেহেতু দ্রুত নামে, সেটা হবে কি এরকম হবে, ধরো এইরকম, এই যে এই দেখো খাড়া নেমে যাচ্ছে, ঠিক আছে। এটাকে ধরো সি। তার মানে এটা হলো তোমার সমষ্ণ লেখ, আর এটা হবে রুদ্ধতাপীয় লেখ। ওকে, দুটো লেখার মধ্যে এই যে যেটা এইটা থেকে যেটুকু ঢাল বেশি সেটা হলো কি গামা, আমরা এটা বলতে পারি। এই হলো ব্যাপার।
যে রুদ্ধতাপীয় লেখ সমুষ্ণ লেখ অপেক্ষা গামা পরিমাণ খারাপ। তার মানে দেখো, অর্থাৎ এটাকে তুমি আর একটু করতে পারো, অর্থাৎ রুদ্ধতাপীয় লেখ গামা ইন্টু সমুষ্ণ লেখ, ডিপি বাই ডিভি মানে পিভি মনে করবা, সমুষ্ণ লেখ এইটা। এখন দেখো এই কার্ভ থেকে তোমার কি হতে পারে, এই কার্ভ থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা থাকে, একটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সবাই একটু খেয়াল করো। এরকম জাস্ট কার্ভ দেওয়া আছে, এটা কিন্তু লেখা নাই যে সমুষ্ণ লেখ রুদ্ধতাপীয় লেখ লেখা নাই। তার মানে কি, যদি তার বলতে পারে যে দেখো এইরকম একটা গ্রাফ দিয়ে তোমার বলতে পারে যে এ বি রেখা, এই রেখাটা কোন প্রক্রিয়াকে মেনে করে, আস্তে আস্তে একটা একটা করে আসি। যদি বলে এটা কোন প্রক্রিয়াকে মেনে চলে, তার মানে এ বিটা হলো সমুষ্ণ প্রক্রিয়া, আর এসির কথা বললে এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। একটা প্রশ্ন দেখো। 2 নম্বর, এই এ বি লেখটা কোন সমীকরণকে মেনে চলে, একটু খেয়াল করি আমরা। দেখো এ বি কার্ভটা কোন সমীকরণকে মেনে চলে, যেহেতু এটা সমুষ্ণ প্রক্রিয়া তার মানে এটা পিভি ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ এই সমীকরণকে মেনে চলে। একটু বুঝি, আমরা সব পড়ছি কিন্তু, অর্থাৎ সে বয়েলের সূত্রকে মেনে চলে, পিভি সমান ধ্রুবক। আবার যদি বলে এসি রেখাটা, এই লেখটা বা এই রেখাটা কোন সমীকরণকে মেনে চলে, এরকম সমীকরণ অনেকগুলো দেওয়া আছে, তার ভিতর কোনটা কারেক্ট, যেটা এমসিকিউতে আমরা ধরি, তাহলে এইটা কিন্তু তোমার কয়টা সমীকরণকে মেনে চলে, 3টা সমীকরণকে মেনে চলে। এর ভিতর যে কোনো একটা বা দুটো থাকতে যেভাবেই থাকুক, অর্থাৎ দেখো সেটা হলো পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো এই 3টা সমীকরণ একটা থাকতে দুটো যেভাবেই থাকুক, এমসিকিউতে কিন্তু এভাবে এটা থেকে আসতে পারে। আবার বলতে পারে যে এখানে যে কার্ভটা দেওয়া রয়েছে এটা কোন ধরনের গ্যাস, ঠিক আছে, অথবা আছে গামার মানটা দেয়া আছে, তখন তোমাকে বলতে হবে, অথবা একটা গ্যাসের কি বলা আছে নাম দেওয়া আছে, এটা বায়ুতে হোক আর যেখানে উল্লেখ থাকলে পরে এই ক্ষেত্রে গামার মান কত হবে সেইভাবে আসবে। আমরা জানি এক পারমাণবিক গ্যাস মানে কত 1.67, দ্বিপারমাণবিক মানে 1.40, বহু পারমাণবিক মানে 1.33। ওইটা যদি গ্যাসের গ্যাসটা উল্লেখ করা থাকবে তখন ওটা গামার মান কত হবে সেটা তোমার জানা থেকে তুমি অ্যান্সার করতে পারবা। এটাই হলো তোমার, এরকম এইভাবে মোটামুটি এমসিকিউ একটা আসে এখান থেকে। ওকে, তাহলে দেখো আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমুষ্ণ প্রক্রিয়া এই দুটো প্রক্রিয়া আমাদের ডিটেলস ছিল, সেটা আমরা কিন্তু পড়লাম। তার আগে আমরা আরও কিছু সমায়তন প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়া যেটুকু ছিল আমাদের সিলেবাসভুক্ত সেটাও শেষ। তার মানে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের থিওরি, যেটা থিওরির কাজটা কিন্তু শেষ। জাস্ট আজকে কিছু দেখবো যে বোর্ডে কি রকম প্রশ্ন আসে আমাদের, ঠিক আছে, সেই প্রশ্ন সৃজনশীলগুলো নিয়ে একটু কথা বলবো, সৃজনশীলগুলো নিয়ে একটু কথা বলবো। ওকে, খাতা কলম নাও, তোমাদের উত্তর করতে হবে। ওকে, আচ্ছা আমরা দেখি আগে, দেখো কি সমীকরণগুলো আমরা দেখেছিলাম। ওকে, প্রথমেই দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা ক্লসিয়াসের সমীকরণ আমরা জানি, ডিকিউ সমান ডিডব্লিউ। ওকে, ডিডব্লিউ সমান সমান কি পিডিভি, আগে দেখো কি কি দেখেছিলাম। তারপরে দেখো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের রাশিমালাটা ধরি। দেখো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা ছিল কি আমাদের, আরটি অথবা এনআরটি, এন দিলাম, এনআরটি লন V2 বাই V1 অথবা এনআরটি লন P1 বাই P2। ওকে, তারপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা কত আমাদের, R ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2 অথবা N ক্যাপিটাল R ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। আচ্ছা, তারপরে দেখো পিভি সমান ধ্রুবক, এটা হলো সমষ্ণ প্রক্রিয়ায়
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক, টিভি গামা মাইনাস 1 ইন্টু ধ্রুবক, টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। আমরা যাই হোক এই কয়টার ভিতরেই মোটামুটি আমরা কিন্তু সৃজনশীলের কাজটা সারবো, এই জন্য সূত্রগুলোর কথা বললাম আমি। ওকে, আচ্ছা দেখি, দেখো 2019-এ দেখে লাস্ট যে প্রশ্নটা আমাদের হয়েছে 2019-এ দেখে প্রশ্নটা দেখি আমাদের এর ভিতর থেকে কীরকম আসছে একটা, তাহলে হবে। ওকে, আচ্ছা তাই যদি হয় তাহলে দেখো 19-এর একটা প্রশ্ন দেখি আমরা, ওকে কীরকম আসছে দেখো, একটা প্রশ্নটা দেখো। ওকে, দেখো তাপ পরিবাহী, তাপ অপরিবাহী, তৈরি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে কত 2 × 10⁵ প্যাসকেল চাপে ও 600 কেলভিন তাপমাত্রায়। দেখেন 600 কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম, 1 মোল হিলিয়াম গ্যাস আচ্ছা। ওকে, পরবর্তীতে কি করলাম আমরা, পরবর্তীতে উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হলো। ওকে, অর্ধেক করা হলো, তাহলে কি হলো আমাদের, দেখো অর্ধেক করা হলো আমাদের, মোটামুটি উদ্দীপকের কাজটা শেষ, অর্ধেক করা হলো। এখানে তোমার একটা জিনিস, যেহেতু হিলিয়ামটা হলো 1 পারমাণবিক গ্যাস, তার মানে গামার মান 1.67, আর হলো আর এর মানটাও আমরা জানি 8.31 জুল পার মোল পার কেলভিন, এটা দেয়া আছে। ওকে, আচ্ছা আমি কিন্তু ঢাকা বোর্ড 19টা করতেছি, খেয়াল করো তোমরা, না তো বইটা দেখলে হবে। ওকে, এখন প্রশ্নটা দেখো আমাদের, আমরা হলো প্রথম, আমি সবগুলো প্রশ্নের কথাই বলি, দেখো ক নাম্বার আছে, খেয়াল করো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, প্রথম সূত্র কি বলছে আমাদের, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃত করো। ওকে, দেখো এটা আমরা পারি। খ নম্বরে বলছে যে এইটা প্রমাণ করতে বলছে সমষ্ণ প্রক্রিয়ায় dq = dw, এটাও কিন্তু আমরা করেছি, এই জন্য জাস্ট বলতেছি এটা। দেখো এই দুটো জিনিস কিন্তু আমরা পারি, তাই যদি হয় তাহলে এটার দরকার নেই। আমরা দেখো ক আর খতে কি, খ আর গ, গতে কি বলেছে, গ মানে তো আমরা গ আর বলবো না, আমরা এখানে ক বলবো, ক খ বলি। যদি ক খ বলি, অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা কত, অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা কত। ওকে, খ নম্বরে বলছে সিলিন্ডার দ্বয়ের মধ্যে, সিলিন্ডার দুটির মধ্যে কোনটির ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে, যাচাই করো। বেশি হবে যাচাই করো, সহজ কথা কি হবে, যাচাই করো। এটা প্রশ্ন এরকম। ওকে, দেখেন যদি এরকম হয় তাহলে প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের। দেখো
অপরিবাহী, আমার কি ছিল দুটো, একটা হলো পরিবাহী আর একটা হলো অপরিবাহী। দেখো তাপ পরিবাহী মানে এটা মনে করবা, আমরা কিন্তু বৈশিষ্ট্য আগেই পড়ছি, এটা হলো সমষ্ণ প্রক্রিয়া। আর যদি অপরিবাহী যেটা হবে সেটা হবে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। গুড। তাই যদি হয় তাহলে দেখো অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা কত। এখন চূড়ান্ত তাপমাত্রা বের করতে গেলে আমাদের কি করতে হবে একটু দেখতে হবে স্যার। দেখো এই যে অপরিবাহীর ক্ষেত্রে তাই যদি হয় তাহলে দেখো ক, আগে বুঝে নাও আমাদের কি কি দেয়া আছে। দেখো চাপ দেয়া আছে, তাপমাত্রা প্রথমে দেয়া আছে, তারপরে কি করেছি আমরা এখানে দেখো চাপের পরিমাণ কিন্তু আমরা অর্ধেক করতেছি, চাপ নট আয়তন। তার মানে তাপমাত্রা দেয়া আছে, চাপ দেয়া আছে, আর কিছুই দেয়া নাই, তার মানে টিপি ফর্মে যাবে। তাই যদি হয় তাহলে দেখো আমরা যেহেতু অপরিবাহী মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার মানে দেখো টিপি 1 মাইনাস গামা বাই গামা সমান এটা T1 P1। তাহলে এইটা কি হবে 1 মাইনাস গামা বাই গামা। ওকে, তাই যদি হয় চূড়ান্ত তাপমাত্রা বের করতে হবে স্যার আমাদের, তার মানে T2 সমান কি হবে P1 ডিভাইডেড বাই P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইন্টু T1। ওকে, ক্যালকুলেশনটা তো আপনাদের করতে হবে স্যার। তাই যদি হয় দেখেন আমার T1টা দেয়া আছে 600 কেলভিন। ওকে স্যার, এই যে 600 কেলভিন। আর যেটা হলো চাপের মান দিলেও হবে না দিলেও হবে, পরবর্তীতে কি করেছি আমরা চাপের পরিমাণ অর্ধেক করেছি। তার মানে দেখেন স্যার এটার ক্ষেত্রে P2 হলো P1 বাই 2, যেহেতু অর্ধেক করা হয়েছে তাহলে এটা P1 কেটে যাবে। তুমি গামার মান হলো আমার 1.67। ওকে স্যার, তুমি T2টা বের করো তোমরা। ওকে করেন, তাহলে দেখো আমাদের কয়ের ব্যাপারটা শেষ হয়ে যাবে। কত হয় দেখো, এত হয় কিনা, এত কেলভিন। ঠিক আছে, তাহলে ক নাম্বারটা আমাদের চলে গেল। এরপরে আমরা আসি খ নাম্বারটা। আমি মুছে দিব নাকি এদিকে যাব, মুছে দিই আমি এখানে। ওকে, আসলে ব্যাপারটা হলো কি তুমি অ্যান্সার যখন করবা খেয়াল করো, যখনই তুমি একটা সিকিউ অ্যান্সার করবা বা এমসিকিউ যেটাই করো না কেন, সেটা হলো কি তোমাকে একবার পড়লে হবে না, একটু 2-3 বার তোমাকে আসলে উদ্দীপকটা পড়তে হবে। বুঝছো, খেয়াল করো উদ্দীপকটা 2-3 বার পড়বা, পড়ে তারপরে আগে উদ্দীপকটা কি রকম বলতেছে কি বলতেছে ভালো করে বুঝে নিয়ে তারপরে অ্যান্সার শুরু করবা। ঠিক আছে, অ্যান্সার করে তারপর দেখা যায় না আরে এরকম আছে আমি তো এইরকম করছি আবার ভুল। এই জন্য তুমি ভালো করে উদ্দীপকটা পড়বা, পড়ে তারপরে অ্যান্সারটা করবা। যদি কোনো কারণে মনে হয় কি আমি তো কমন পাচ্ছি না, কি ওটার ভাবার কিছু নেই। তুমি যদি কমন না পাইলেও দেখবা যে কমন পাওয়ার কিছু আসলে তোমাদের সৃজনশীলে ব্যাপারটা হলো একটা জিনিস ব্যাপারে তোমার আইডিয়াটা থাকতে হবে, মুখস্থ করার কিছু নেই, একটা আইডিয়াটা থাকতে হবে। আর যে সমীকরণ সূত্রগুলো আছে সূত্রগুলো তোমাকে একটু হয়তো মনে রাখতে হবে, সেটাই। উদ্দীপকটা কি কি টার্মগুলো দেয়া আছে ওইটা দেখে তারপরে তুমি সূত্রটা মনে করার চেষ্টা করবা। ওকে, তাহলে দেখো সিলিন্ডারের দুটির মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজ কি হবে বেশি হবে সেটা আমাদের যাচাই করতে হবে। ওকে, তাহলে দেখি কি হয়। তাহলে খ নাম্বার। ওকে স্যার, দেখো খ নাম্বার, তাহলে আমরা করব কি প্রথম হলো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো দুটো প্রক্রিয়া কিন্তু। আচ্ছা এইভাবে দেখি, আমাদের যেহেতু উদ্দীপকে কি দেয়া আছে তাপ পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে দেখো পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে। ওকে, এটা করি আমরা।
পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে ওকে দেখেন পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে আমরা জানি কৃত কাজ, এটাকে আমরা W1 ধরি। ওকে, W1 সমান কি হবে? nRT ln P1 ডিভাইডেড বাই P2। V2 বাই V1 এটা হলো চাপের ক্ষেত্রে জাস্ট উল্টা হবে। তাই যদি হয় তাহলে দেখেন কি হলো আমাদের, n মানে কত মোল? 1 মোল, 1। আর এর মান আমরা কি জানি? 8.31 জুল পার মোল পার কেলভিন। ওকে, টি কত আমাদের? টি এর মান কত? এনআরটি তো টি এর মান কত আমাদের? টি এর মান কত? 600 যেটা আগে ছিল সেটা হলো 600 কেলভিন। ওকে, তারপরে P2 সমান সমান P1 বাই 2। ওকে, W1টা বের করি স্যার, কত হয় বলো। তারপরে আমরা পরেরটা যখন করব তখন গামাও লাগবে, একবারে লিখে দিই গামা। আর T2টা হলো 454.35 এত কেলভিন। ওকে, তার মানে আমার যে জিনিসটা W2 ধরবো ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখো রেজাল্টটা কত আসে আমাদের, মানগুলো বসাও, দেখো রেজাল্ট কত আসে। দেখো 3456.03 এত জুল। ওকে, এত জুল। এবার আসি, এবার অপরিবাহী তাপ, অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হবে কত? W2 সমান কি হবে? W2 সমান হবে NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। একটা ব্যাপার বলি, এই গামার যে মানটা আমরা আসলে কি, আমরা কিন্তু গ বা ক হতে পাই, এটা আসলে ঠিক আছে, ওখান থেকে পেয়েছি। কিন্তু এখন মানটা বসিয়ে দাও, মানটা বসিয়ে দাও, দেখো রেজাল্ট কত আসে। কত আসছে? আঠারো 06.62 এত জুল। দেখো তার মানে কি হলো, আমার তাপ পরিবাহীর ক্ষেত্রে কাজটা বেশি হচ্ছে। খেয়াল করো, তাপ অপরিবাহীর থেকে তাপ পরিবাহীর ক্ষেত্রে কাজ বেশি হচ্ছে, অর্থাৎ W1 গ্রেটার দেন W2। এটা তাহলে দেখো কৃত কাজের ক্ষেত্রে কি রকম হয় প্রশ্ন, সেটার একটা নমুনা আমাদের চলে গেল। ওকে, এই রকমই যদি অন্যভাবে ঘোরানো হয় তখন কি হবে দেখি আমরা। দেখো যদি অন্যভাবে ঘোরানো হয় তখন কি হতে পারে। ওকে, অন্যভাবে যদি আমরা ঘোরাই তখন সেটা কি হবে দেখেন তো। যদি জাস্ট একটু একই জিনিসে ধরে একটু অন্যভাবে ঘুরিয়ে যদি আসে তখন কি রকম হতে পারে আমাদের,
যদি সেই রকম হয় তখন কি রকম হতে পারে দেখো। ওকে, দেখো আমরা তো তাপ পরিবাহী আর অপরিবাহী দিয়ে করলাম, যদি অন্য রকম দেখো, এই দিকে আসি, দেখো দেখো ল্যাবের কথাই বলি। ওকে, ল্যাবে শিক্ষকের সামনে দেখো সুমন, জাস্ট একজন নাম দেন, সুমন কি করলো, 1 মোল, খেয়াল করবেন 1 মোল অক্সিজেন, ওকে 1 মোল অক্সিজেন গ্যাসকে 1 মোল অক্সিজেন গ্যাসকে কি করলো, কত ডিগ্রি ধরে, একটা 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 76 সেন্টিমিটার পারদ চাপে, খেয়াল করবেন জাস্ট একই জিনিস আমরা কিন্তু উল্টাই দিচ্ছি, ঘুরাই দিচ্ছি অন্যভাবে। পারদ চাপে ধীরে ধীরে ও আর একজন সুমন্ত, আচ্ছা আর একটা দিলাম কি, ফয়সাল দিয়ে আমি, দেখো ফয়সাল, ওকে ফয়সাল কি করলো, হঠাৎ আয়তন কি করলো, আয়তন অর্ধেক করলো। ওকে, এখন যেটা হলো প্রশ্নটা খেয়াল করো, শিক্ষক কি বললো, দেখো শিক্ষক বললেন সেটা হলো কি, একজন হলো ধীরে ধীরে আর একজন হঠাৎ। এখন শিক্ষক বললেন, তোমার কি বললেন, ফয়সাল সুমন অপেক্ষা গ্যাসের উপর বেশি কাজ করেছে। ওকে, এইভাবে লিখি, দেখেন ওকে, বেশি কাজ করেছে। তাই যদি হয় আমাদের দেখেন প্রশ্ন দেখেন ক নাম্বারে যদি আমরা কি করি, সুমনের ক্ষেত্রে কি করব, একই জিনিস চূড়ান্ত চাপের কথা বলে, আমরা আগে কি করেছিলাম, চূড়ান্ত তাপমাত্রা, এটা বলে চূড়ান্ত চাপ। ওকে, খ নম্বরে আমরা কি দিতে পারি, উদ্দীপকের আলোকে উদ্দীপকের আলোকে শিক্ষকের বক্তব্যের যথার্থতা যাচাই করো। ওকে, করেন এবার যথার্থতা যাচাই করো। তাহলে কি হবে বলি আমরা, দেখো 1 মোল N1, ঠিক আছে, অক্সিজেন গ্যাস, অক্সিজেন মানে দ্বিপারমাণবিক গ্যাস, আগে বুঝে নাও, গামার মান দেয়া নাই, যেহেতু এখানে দুটো জিনিস, এখানে হঠাৎ দেখো ধীরে ধীরে যখন বলছে তখন হলো দিস ইজ আইসোথার্মাল প্রসেস, ওকে দিস ইজ আইসোথার্মাল প্রসেস, কিন্তু যখনই তোমার আবার হঠাৎ করে যখন বলছে সেটা কিন্তু আবার অ্যাডিয়াবেটিক প্রসেস, মানে রুদ্ধ টাইপের প্রক্রিয়া। বললাম না, ওই আগের জিনিসটাই আমরা যে অন্য কিভাবে ঘটতে পারে সেটার কথা বলতেছি জাস্ট। তাই যদি হয় তাহলে এটার ক্ষেত্রে আমরা করে ফেলি, দেখো কি হয়, তোমরাই পারো, করে ফেলো। ক নম্বরে কি হবে,
দেখো চূড়ান্ত চাপ আর কি দেয়া আছে, কি চেঞ্জ করতেছি, আয়তন চেঞ্জ করতেছি। তার মানে দেখো T1 V1 গামা মাইনাস, ও সরি হ্যাঁ কারটা করতেছি জানো আমরা সুমন। সুমনের সুমন কোন প্রক্রিয়া, আয়তন অর্ধেক করতেছি। সুমন কোন প্রক্রিয়া, আমি কি ভুল করেছি? সুমন কোন প্রক্রিয়া, সুমন চূড়ান্ত চাপ বলেছি তো, তাপমাত্রা না, চূড়ান্ত চাপ লিখছি, সরি এটাই বলতেছি। তাই যদি হয় চূড়ান্ত চাপের কথা যেহেতু বলছে, তার মানে চাপ আর আয়তন। ওকে, সমষ্ণ প্রক্রিয়া P1 V1 সমান সমান P2 V2, তার মানে কি P2 সমান সমান হবে P1 V1 ডিভাইডেড বাই V2। ওকে, তাই যদি হয় দেখি আমরা P1 সমান কত, দেখেন চাপ 76 সেন্টিমিটার, পারদ চাপ মানে প্রমাণ চাপ আমরা জানি। তার মানে দিস ইজ 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ওকে, একইভাবে V2 আয়তন কি করা হচ্ছে, অর্ধেক করা হচ্ছে V1/2। ওকে স্যার, P2টা বের করলে হয়ে যাবে খুব সিম্পলভাবে। এই পাশেরটা মুছে দিলে মনে হয় আমাদের সবচেয়ে ভালো হবে, জায়গা নিয়ে একসাথে করা যাবে। দেখো রেজাল্টটা কত আসে একটু বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি উত্তর কত, আমি বলে দিই। আচ্ছা দেখো তো 202650 এত প্যাসকেল হয়েছে মনে হয়, যতদূর সম্ভব। ঠিক আছে, ওকে, এত প্যাসকেল আমার কাছে যে উত্তরটা। আচ্ছা, এরপরে বলছে কি আমাদের, বলছে যেটা উদ্দীপকের আলোকে শিক্ষকের বক্তৃতা, শিক্ষক কি বলেছিলেন, ফয়সাল সুমন অপেক্ষা বেশি গ্যাসের উপর কাজ বেশি করেছে। ওকে, তাহলে আমরা দেখি প্রথমে কার ক্ষেত্রে আসবে, আগে আমরা সুমনের ক্ষেত্রে আসি। সুমন হবে, সুমনের ক্ষেত্রে এটা হলো আমাদের খ নাম্বার, খেয়াল করি সুমনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ওকে, দেখা যায় সুমনের ক্ষেত্রে। ঠিক আছে, সুমনের ক্ষেত্রে যদি হয় তাহলে দেখো সুমন হলো কোন প্রক্রিয়া, ধীরে ধীরে, দিস ইজ সমষ্ণ প্রক্রিয়া। তার মানে দেখো W1, তার মানে এটা কি হবে, কোন সূত্র জানো ছিল, মুছিয়ে দিলাম আমি, nRT ln V2 ডিভাইডেড বাই V1। ওকে, সবই দেওয়া আছে, খেয়াল করেন। এবার আর এর মান কত আমরা জানি। আচ্ছা, n হলো 1, যেহেতু 1 মোল অক্সিজেন গ্যাস। আর এর মান আমরা জানি 8.31 জুল পার মোল পার কেলভিন। ওকে স্যার, টি কত স্যার, প্রথমে যেটা আছে আমাদের কত, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু তার মানে 30 যোগ 273 কেলভিন যোগ করেন। ওকে, V2 হলো V1/2, কাজ শেষ। মানটা বসান, কত হয় দেখেন, রেজাল্টটা কত আসে। ওকে, W1 কত আসে, কত আসে দেখো, W1টা প্রথম যেটা পেলাম সেটা কত হলো আমাদের, -1746.14 জুল, এটা পেলাম সুমনের ক্ষেত্রে। দেখো একটু দেখতে হবে ক্যালকুলেশনটা। আচ্ছা, এরপর আসি ফয়সালের ক্ষেত্রে। ফয়সালের ক্ষেত্রে ওকে, ফয়সালের ক্ষেত্রে কি হবে স্যার, তাহলে দেখেন W2 সমান সমান NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। এটা একটা সূত্র, কিন্তু কথা হলো কি
এই সূত্র দিয়ে কি আমরা কাজ করতে পারবো? দেখেন এই সূত্র দিয়ে কি কাজ করতে পারবো কিনা আমরা, সেটা হলো কথা। বলেন, আমার এইটা হলো সূত্র, বলেন এবার আমার যেহেতু এটা সূত্র, তাহলে কি হবে? একটা জিনিস দেখেন, আমরা টি2টা আমাদের এখানে বের করে আনতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, টি2টা বের করে আনতে হবে। টি2টা যদি বের না করেন তাহলে পারবেন না, কিন্তু সূত্র তোমার এটাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালার ক্ষেত্রে সূত্র তোমার এইটা। তাই যদি হয় তুমি এটাকে ধরো 1 নাম্বার দিয়ে রাখো বোঝার জন্য। তাই যদি হয় এখন তুমি ওইটা নিয়ে, যেহেতু আয়তন দেয়া আছে, টি1 দেয়া আছে, তারপরে দেখো তাহলে এখন টি1 ভি1 গামা মাইনাস 1 সমান টি2 ভি2 গামা মাইনাস 1। তার মানে এখান থেকে টি2 সমান সমান কত? কারণ আমরা প্রথমটা কিন্তু চূড়ান্ত চাপ বের করেছি এটাই। তাহলে টি2 সমান সমান কি হবে? ভি1 ডিভাইডেড বাই ভি2 গামা মাইনাস 1 ইন্টু টি1। ওকে স্যার, এই যে একটু কাইন্ডলি এইটা বের করে নেন। তাহলে বের করলে কত হবে দেখেন, বের করলে যে তাপমাত্রাটা আমাদের আসবে দেখেন কত আসে, সেটা হলো 399.81 এত কেলভিন আসবে। 399.81 এত কেলভিন নাকি? হ্যাঁ, এত কেলভিন। ওকে, এরপরে তুমি তাপমাত্রা মানটা বসিয়ে দাও। তাহলে টি2 পেয়ে গেলা, তাহলে টি1টা কিন্তু এই যে এইটা। আচ্ছা ওকে, এবার কোনটা কি বসিয়ে দিই? তাহলে দেখো টি1টা হলো প্রথম, যেটা প্রথম কত, এটা যোগ করলে কত হয়? 30 যোগ 273 কেলভিন। দ্বিতীয়টার ক্ষেত্রে যোগ করো। ওকে, তুমি টি2টা পেয়ে গেছো, তো টি2 তো তুমি এখানে পেয়ে গেলা, এই যে এটা 399.81 কেলভিন। ওকে, আর কি দেয়া আছে? আর এর মান তোমাকে আমি আগেই দিয়েছি, এন এর মানও দেখো আগেই দিয়েছি। তারপরে গামার মান কত আমাদের? গামার মান হলো অক্সিজেন দ্বিপারমাণবিক। ওকে, খেয়াল করবেন 1.40। গুড। তাই যদি হয় এখন তুমি মানটা বসাও, এই মানটা বসাও এবার। সুতরাং দেখো W2 সমান সমান কত হয়। এখন সবগুলো মান বসিয়ে দেখো W2 সমান কত হয়। ওকে, W2 ইকুয়াল টু কত হয়? -2012.20 এত জুল। ওকে, রেজাল্টটা দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশনটা তোমরা করে দেখো, এটা হলো ব্যাপার। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা একই সূত্র দিয়েই কিন্তু কাজ করতেছি, জাস্ট দেখো উদ্দীপকটা দুটো একটু ভিন্ন রকম হয়েছে। তাহলে দেখো তাই হলো, কি হলো আমাদের ফয়সালের ক্ষেত্রে কৃত কাজটা বেশি। ফয়সালের ক্ষেত্রে কৃত কাজটা বেশি, তার মানে কি শিক্ষকের বক্তব্য প্রমাণিত হলো, এটাই হলো কথা। আমাদের আসলে সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্নটাই কিন্তু এরকম, যে তোমার একটা কিছুর প্রশ্ন করতে হবে, সেটা যাচাইটা করে দেখাইতে হবে, এটা হলো কথা। একটু এই জন্য লাস্টে কিন্তু কমেন্টস লিখতে হবে তোমাকে, কমেন্টস না লিখলে কিন্তু নাম্বার কমে যাবে একটা। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা ম্যাক্সিমাম এখানে একটা কথা বলি তোমাদের, আসলে দেখো এই চ্যাপ্টারে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটা প্রথম সূত্রে আমরা যে অংশটা নিয়ে বেশি আলোচনা করলাম, সৃজনশীল কিন্তু আসলে এইটুকের মধ্যেই বেশি হয়, ঠিক আছে। আর মাঝে মাঝে কিছু ধরো তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা এরকম কিছু থাকতে পারে এটা। আর এই তাপগতিবিদ্যাতে সৃজনশীল কিন্তু সবসময় সেকেন্ড ল থেকে বেশি আসে, এটা হলে সেই অংশটা কিন্তু আমরা এখনো জানি। কারণ প্রথম লটা ভালো না বুঝলে সেকেন্ড ল বোঝার কোনো সম্ভাবনা নেই। এই জন্যই, কারণ ওখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া সব কিছুই কিন্তু অনেক
মানে ওইগুলোর অ্যাপ্লিকেশনটাই ওখানে আছে, এটাই হলো ব্যাপার। আমরা যখন কার্নো ইঞ্জিন নিয়ে কথা বলবো তখন সমষ্ণ প্রক্রিয়ার ঊর্ধ্বতাপের প্রক্রিয়া সব কিছুই আসবে কার্নোট সাইকেলে। যাই হোক, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে অংশটা আমরা করেছিলাম সেই অংশটা মূলত আমাদের কিন্তু ম্যাক্সিমাম শেষ, যেটা ওখানে ধরো আর একটা জিনিস তোমাদের বলেছিলাম, যেটা একটা কথা বলে গামার ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.67, দ্বিপারমাণবিক ক্ষেত্রে 1.40, বহু পারমাণবিক ক্ষেত্রে গামার মান কত 1.33, কারণ গামার মানের ব্যবহার কিন্তু আসে মোটামুটি। আর একটা ব্যাপার দেখো, আমরা আপেক্ষিক তাপের ওখানে বলছেন সেটা কিন্তু আমাদের পরেও কাজে লাগবে। আমরা যখন এনট্রপি নিয়ে কথা বলবো পরের চ্যাপ্টারে, এনট্রপি নিয়ে কথা বললে কিন্তু আপেক্ষিক তাপের অংশটা খুব ব্যাপকভাবে আসবে। আপেক্ষিক তাপের ব্যাপারটা একটা আসলে ভুলে গিয়েছিলাম। দেখো, আপেক্ষিক তাপের ব্যাপারটা কিন্তু ওই ক্ষেত্রে আপেক্ষিক তাপের ক্ষেত্রে গৃহীত বা বর্জিত তাপ আমরা পড়েছি, সেটা হলো এমএসডিটি বা এমএস ডেল থিটা। এটা হলো যখন তাপমাত্রার পার্থক্য থাকে। এখন সুপ্ত তাপের ব্যাপারটা তো আমরা জানি, সুপ্ত তাপটা কি করে, সুপ্ত তাপের যেটা পরিবর্তন সেটা হলো কি হয়, আমাদের তাপমাত্রার পরিবর্তন না করে অবস্থানের পরিবর্তন হলে তখন সেটাকে আমরা কি বলি, সুপ্ত তাপ বলি। খেয়াল করবেন, যেটাকে ল্যাটেন্ট হিট বলা হয়। সুপ্ত তাপটা কি, অবস্থানের পরিবর্তন যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা কি হবে, তাপমাত্রা একই অবস্থায় থাকে, সেটাই হলো কি সুপ্ত তাপ। এখন সুপ্ত তাপ কিন্তু আমরা দুই রকম পড়ি, একটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, ওকে। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপটা কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে। খেয়াল করো, 0 থেকে 0তেই বরফটা গলে সম্পূর্ণ রূপে পানিতে পরিণত হওয়ার পরে তাপমাত্রার পরিবর্তন হবে তখন, ঠিক আছে। তাই যদি হয় তাহলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হলো কি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই ক্ষেত্রে দেখেন, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের ক্ষেত্রে তোমার যে আমরা যে গৃহীত তাপটা ধরি সেটা হলো এমএলএফ। এখানে এলএফটা হলো কি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটাকে আমরা 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5 এত জুল পার কেলভিন, ওকে, জুল পার কেজি, কেলভিন না তো সরি, জুল পার কেজি, এটা এই মানটা মনে রাখবেন। ওই ক্ষেত্রে আমার গৃহীত বা বর্জিত তাপের সূত্র হলো এইটা এমএলএফ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের ক্ষেত্রে, কারণ আমার কিন্তু লাগবে বলে দিলাম, ব্যাপকভাবে লাগবে। এরপরে দেখো, যদি বাষ্পীভবনের কথা বলি, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, ওকে, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ যখন বলি তখন কি হবে, বাষ্প কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটার অর্থটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে। খেয়াল করো, 100 থেকে 100, তখন কি হবে, তাহলে ওই ক্ষেত্রে যেটা আমরা গৃহীত বা বর্জিত তাপ যেটা ধরি সেটা কি হবে, সেটা হবে এমএলভি। এল কিন্তু এটা নট ইউ, এটা এমএলভি, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন যেটা বলি আমরা, এমএলভি, ওকে, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। এখন এই যে এলভির কিন্তু আবার নির্দিষ্ট মান আছে পানির ক্ষেত্রে, ওকে, সেটা হলো কত, এটা 3.3, এটা হলো 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত জুল পার কেজি, এইটাই। তাহলে এটা হলো বাষ্পীভবনের ক্ষেত্রে গৃহীত তাপ, এটা বরফ গলনের ক্ষেত্রে হলো তোমার গৃহীত তাপ। সূত্র দুটো কাজে লাগবে আমাদের কিন্তু, এনট্রপি এইটাই, নেক্সট দিন না লাগবে তারপর দিন, আর ওইরকম নেক্সট দিনও লাগতে পারে। এই জন্য তোমরা এই দুটো জিনিসটা জাস্ট আপেক্ষিক তাপের ক্ষেত্রে গৃহীত বা বর্জিত তাপ, বরফ গলনের ক্ষেত্রে আর বাষ্পীভবনের ক্ষেত্রে গেল। আর তোমাদের তো মোলার আপেক্ষিক তাপটাও পড়িয়েছিলাম, একই মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপের কথা বলেছেন, সেটা হলো সি সমান কি মনে আছে, এই যে এটা 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, এটা হলো মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে। এটা কিন্তু একক আবার বেশি, জুল পার কেজি পার কেলভিন। তো যাই হোক,
আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা মোটামুটি শেষ করলাম আজকে। আমরা নেক্সট দিন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলবো। তো এই ব্যাপারে যদি কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা মেসেজ দিও। যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমার মনে হয়, আমি কিন্তু সিলেবাসে, তোমাদের সিলেবাসে যেটুকু আছে আমি ম্যাক্সিমাম তোমাদের পড়িয়েছি, এখানে একটা অংশও মনে হয় না তোমাদের সিলেবাসের যেটুকু পড়েছে এর মধ্যে বাদ আছে। এখন আমরা সেকেন্ড লতে দেখি তারপরে কি হয়। ওকে, তো যাই হোক আমরা এই পর্যন্তই রাখবো আজকে, আবার পরে কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি, ঘরে থাকি, নিরাপদে থাকি। যদি বাইরে যাই তাহলে পরে আমরা মাস্ক পরব এবং বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালো করে হাত ধোবো অথবা স্যানিটাইজ করব। ওকে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।